নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন সংসারের কাজগুলোও অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো, সংসারের খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা, আর নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার। এক ঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ভিনিগার দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা রিয়াকশান করতে শুরু করেছে। এবার এই দুটোকেই আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব। আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে। এই সলিউশনটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়েছি ধূপ। আমরা সাধারণত ঠাকুরের কাছে দেওয়ার জন্য ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু একটা অন্য কাজে ব্যবহার করব। যে সলিউশনটা বানিয়েছি সেটা হাতের মধ্যে লাগিয়ে এইভাবে করে ধূপের মধ্যে লাগিয়ে দিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা কিন্তু একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে প্রত্যেকটা ধূপের মধ্যেই আমি সলিউশনটা লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে করে আমি রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে করে ধূপের মধ্যে সলিউশনটা ভালোভাবে লেগে যায়, এমনকি ধূপটা একটু শুকিয়ে যায়। এইভাবে করে রাখার পর 2 থেকে 3 মিনিট পর আমি এই ধূপগুলো জ্বালিয়ে নিচ্ছি। আমরা মশা তাড়ানোর জন্য অনেকেই মশা মরার ধূপ, কয়েলের ব্যবহার করে থাকি। অনেকেই আমরা মশা মরা ধূপের গন্ধ বা কয়েলের গন্ধ সহ্য করতে পারি না। তো এইভাবে যদি আপনারা আপনাদের ধূপবাতির মধ্যে সলিউশন বানিয়ে তারপর ধূপগুলো জ্বালান, এর একটা স্ট্রং গন্ধের কারণে দেখবেন মশা কিন্তু আপনাদের বাড়িতে আর থাকবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা টমেটো। টমেটো আমরা কম বেশি রান্নাতে অনেকেই ব্যবহার করে থাকি, অনেকে আমরা স্যালাড হিসাবেও খেয়ে থাকি। তবে অনেক সময় দেখবেন টমেটো যদি একটু বেশি পেকে যায় সেক্ষেত্রে অনেকটাই নরম হয়ে যায়। আর নরম হয়ে যাওয়া টমেটো আমরা যখনই স্যালাডের মতো কাটতে যাই ঠিকঠাকভাবে কাটা যায় না। তো আপনাদের যদি এই ধরনের কোনো রকমের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ঠান্ডা জল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। লবণটাকে দিয়ে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। এবার যে টমেটোটা আপনাদের অতিরিক্ত নরম হয়ে যাবে সেই টমেটোটা আপনারা কি করবেন, এই লবণগুলা জলের মধ্যে দিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে 5 মিনিট রাখার কারণে টমেটোর মধ্যে যে একটা নরম ভাব ছিল সেটা কিন্তু এখন অনেকটাই টাইট হয়ে গেছে। এবার এই টমেটো যদি আপনারা স্ল্যাটের মতো করে কেটে নেন দেখবেন কোনোই কিন্তু কাটতে অসুবিধা হবে না। একদম পাতলা করে কেটেও নিতে পারবেন, আর সুবিধাও হবে এইভাবে করে কাটলে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি চিরুনি। চিরুনি আমরা প্রত্যেকেই কিন্তু চুল ছাড়ানোর জন্য ব্যবহার করে থাকি, তবে যখন আমাদের নতুন চিরুনি কিনে নিয়ে আসা হয় সেই চিরুনির দেখবেন দাঁড়ের মতো যে অংশগুলো থাকে সেটা অনেকটাই ধারালো থাকে, যার কারণে আমরা যখনই নতুন চিরুনি দিয়ে চুল ছাড়াই আমাদের মাথার মধ্যে ব্যথা লাগে। ছোট বাচ্চা হলে তাদের তো মাথার মধ্যে রক্তও বেরিয়ে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন নেল পেন্ট বা নেল পলিশ। এবার চিরুনির যে দাঁড়ের মতো অংশগুলো থাকে তার মধ্যে এইভাবে করে লাগিয়ে দেবেন। এতে কি হবে, চিরুনির মধ্যে যে একটা ধারালো ভাব থাকে সেটা কিন্তু ডাইরেক্ট আপনাদের মাথার মধ্যে লাগবে না। নেল পেন্ট বা নেল পলিশ দেওয়ার কারণে একটা নেল পেন্টের আস্তরণ হয়ে যাবে। আর এইভাবে আমি নেল পেন্টটাকে লাগিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে করে শুকিয়ে যায়। তারপর আপনারা এই চিরুনিগুলো ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি বেশ কিছুটা আলু। আলু আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখবেন আলু যদি আমাদের বাড়িতে একটু বেশি পরিমাণে নিয়ে আসা হয়ে থাকে, বিশেষ করে বর্ষাকালে দেখা যায় আলুর মধ্যে এইভাবে করে অঙ্কুর বেরিয়ে যায়। আর এইভাবে যদি কিছুদিন রাখা হয় সেক্ষেত্রে গাছও হয়ে যায় আলুর মধ্যে। তাছাড়াও আলু দেখা যায় অনেক সময় পচে যায়। তো আপনারা যখনই বাড়িতে একটু বেশি পরিমাণের আলু নিয়ে আসবেন সেটা আপনারা কিভাবে রাখলে বেশ কিছুদিন আলুগুলো ভালো থাকবে। তো আপনারা এই ধরনের একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে প্রথমে আলুটা রাখবেন। আর এখানে নিয়েছি আমি বেশ কিছুটা রসুনের খোসা। এই যে শক্ত যে থাকে রসুনের খোসার মধ্যে অংশটা সেটা অবশ্যই কিন্তু রাখবেন। তারপর আলুর মধ্যে এইভাবে করে ছড়িয়ে দেবেন।
এইভাবে যদি আপনাদের আলুগুলো রাখা হয় সেক্ষেত্রে আলু কিন্তু কোনোভাবে পচে যাবে না, আলুর মধ্যে অঙ্কুরও বেরোবে না যতদিনই আলু রাখেন না কেন। আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি, তবে সাবান বেশ কিছুদিন ব্যবহার করার পর এইভাবে করে কিন্তু টুকরো হয়ে যায়। আর এই সাবানের টুকরোগুলো তখন দেখবেন আমাদের বাড়িতে হয় পড়ে থাকে, না হলে অনেক সময় আমরা ফেলে দিই। তবে টুকরো হয়ে যাওয়া সাবানগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি। তেমনই দুটো টিপস আপনাদের কাছে আমি শেয়ার করব। আমি এখানে নিয়েছি একটা পুরনো মোজা। আপনারা এখানে মোজার পরিবর্তে কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি দুটো সাবানের টুকরো এই মোজার মধ্যে ভরে নিচ্ছি, আর বাকি যে সাবানের টুকরোটা রয়েছে সেটা কিন্তু পরে ব্যবহার করব। ভেতর থেকে সাবানের টুকরোগুলো বেরিয়ে না যায়, যার কারণে আমি এইভাবে করে গিট দিয়ে দিচ্ছি। এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? আমাদের বাড়িতে এমন কিছু কাজ থাকে যেগুলো আমাদের রেগুলারই করতে হয়। করার পর গ্যাস ওভেনটাকে পরিষ্কার করা, আর গ্যাস ওভেন আমরা পরিষ্কার করি ভিম বার সাবান, ভিম বার জেল বা লিকুইড দিয়ে। রেগুলার যদি আমরা ভিম বার সাবান, ভিম বার লিকুইড ব্যবহার করে থাকি সেক্ষেত্রে অনেকটা টাকাও কিন্তু আমাদের খরচ হয়। তো টাকা খরচ না করে আমরা কিন্তু আমাদের টুকরো করা সাবানগুলো ফেলে না দিয়ে গ্যাস ওভেন পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। মোজার ব্যবহার এই কারণে করেছি, ছোট সাবান আমাদের হাত দিয়ে ধরতে অনেকটাই অসুবিধা হয়। তো টুকরো হয়ে যাওয়া সাবান যদি এভাবে মোজার ভিতরে ভরে কাজটি করে নিই সেক্ষেত্রে দেখবেন কাজটি করতেও আমাদের অনেকটাই সুবিধা হবে। তো আমি সামান্য পরিমাণের জল নিয়ে নিয়েছিলাম মোজার মধ্যে, তারপরে এইভাবে করে গ্যাস ওভেনটাকে ঘষে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই গ্যাস ওভেনটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আমরা কিন্তু আমাদের সংসারের খরচ অনেকটাই বাঁচিয়ে নিতে পারি। তো এইভাবে গ্যাস ওভেনটাকে ঘষে নেওয়ার পর আমি একটা কাপড় ভিজিয়ে নিয়েছি, আর তারপর সেটাকে ভালোভাবে নিংড়ে নিয়েছি। তো সেটা দিয়েই এইভাবে আমি গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, সাবানের টুকরোগুলো ফেলে না দিয়ে কিন্তু আপনারা এইভাবে করে কাজে ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন গ্যাস ওভেনটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখন চলে এসেছি কিচেন সিঙ্কের সামনে। আমরা প্রত্যেকেই কিন্তু কিচেন সিঙ্কের ব্যবহার করে থাকি। কিচেন সিঙ্কটা যখন নোংরা হয়ে যায় ভিম বার সাবান বা ভিম বার জেল দিয়ে পরিষ্কার করি। তো ভিম বার সাবান, ভিম বার জেল দিয়ে পরিষ্কার না করে আপনারা কিন্তু এইভাবে করে সাবানের টুকরোগুলো মোজার ভেতরে ভরে তারপর যদি ঘষে দেন সেক্ষেত্রে দেখবেন কিচেন সিঙ্কটা কিন্তু খুব ভালোভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। আলাদা করে কিন্তু ভিম বার সাবান বা ভিম বার জেল আপনাদের ব্যবহার করতে হবে না। আর মোজাটিকে আমি ধুয়ে নিয়েছি। এইভাবে করে আপনারা যে কোনো জায়গার মধ্যে কিন্তু হ্যাং করে রাখতে পারেন, জলটাও ঝরে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি মিক্সার জার। আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মশলা পেস্ট করার জন্য মিক্সার জারের ব্যবহার করে থাকি। তবে মশলা পেস্ট করার পর যখন আমরা মিক্সার জারটাকে ধুয়ে রাখি অনেক সময় দেখা যায় মিক্সার জারের ব্লেডের সাইডে কিন্তু অনেক সময় জল থেকে যায়, আমরা বুঝতে পারি না, যার কারণে জং বা মরচে ধরে যায়। পরবর্তী সময় যখনই মিক্সারটা ব্যবহার করতে যায় দেখা যায় এই ব্লেডটা কিন্তু কোনোভাবে ঘোরাতে পারি না, এতটাই টাইট হয়ে যায়। তাছাড়াও মরচে পড়ার কারণে অনেক সময় ব্লেডের ধারও কিন্তু কমে যায়। এর ফলে আমাদের বাজারে কিন্তু নিয়ে যেতে হয় এটা ঠিক করানোর জন্য। তো আপনারা বাজারে না নিয়ে গিয়ে বাড়িতেই কিন্তু সেটা ঠিক করে নিতে পারেন। বেশ কিছুটা সর্ষের তেল ব্লেডের সাইডে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এই মিক্সার জারের পিছনের সাইডে। এবার হাতের সাহায্যে এইভাবে করে তেলটাকে আমি একটু লাগিয়ে নেব। এইভাবে করে কিছু সেকেন্ড রেখে দেবেন। তারপর এই ব্লেডটাকে হাত দিয়ে একটু ঘোরানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে রং বা মরচে পড়ে যায় সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। এমনকি যে টাইট ভাব থাকবে মিক্সার জারের ব্লেডের মধ্যে সেটা অনেকটাই কিন্তু ঢিলে হতে শুরু করবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি কাপ আর নিয়েছি কফি মগ। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এমন কাপ বা কফি মগ থাকে যেগুলো দেখবেন হ্যান্ডেলটা ছেড়ে যায় বা কাপগুলো ফেটে যায়, তখন কিন্তু আমরা সেই কাপ আর ব্যবহার করি না, বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে এই কাপ বা কফি মগ আপনারা কিভাবে আবারও ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তেমনই দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব। একটা কফি মগ, আর দেখতেই পাচ্ছেন কফি মগের হ্যান্ডেলটা কিন্তু ছেড়ে গেছে, তবে কফি মগটা দেখতে কিন্তু খুবই সুন্দর।
এই ধরনের কফি মগগুলো আপনারা আবারও কিভাবে কি কাজে ব্যবহার করবেন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে এমন কিছু জিনিস থাকে যেগুলো দেখবেন যখন আমাদের প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না, এদিক ওদিক রেখে দিই। তাছাড়াও ছড়ানো ছিটানো অবস্থায় থাকলে সেটা দেখতেও কিন্তু অনেকটাই বাজে লাগে। তো এইভাবে যদি আমরা আমাদের কফি মগের মধ্যে রেখে দিই সেক্ষেত্রে কি হবে, একটা জায়গার মধ্যে গোছানো থাকবে। আপনারা কিচেনের যে কোনো জায়গায় কিন্তু এটা রাখতে পারেন, কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যে এই কফি মগের হ্যান্ডেলটা ছেড়ে গেছে আর আপনারা এই কফি মগটা এইভাবে করে ব্যবহার করেছেন। তবে আপনারা যে শুধু কিচেনেই এইভাবে ব্যবহার করতে পারবেন কফি মগটা তা কিন্তু নয়, বাচ্চাদের পড়ার টেবিলের মধ্যেও কিন্তু এই কফি মগের ব্যবহার করতে পারেন। অনেক সময় কি হয়, বাচ্চাদের পেন্সিল পেন এদিক ওদিক ছড়ানো অবস্থায় থাকে যেটা দেখতেও বাজে লাগে আর ওরা দেখবেন অনেক সময় কিন্তু খুঁজেও পায় না। তো এখানে আপনারা পেন্সিল রাখার ক্ষেত্রেও একটা টুল হিসাবে ব্যবহার করতে পারেন। তাছাড়াও আপনারা চাইলে এখানে ব্রাশ কোলগেটও কিন্তু রাখতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা কাপ, আর দেখতেই পাচ্ছেন এই কাপটা কিন্তু ভেতর থেকে ফেটে গেছে, সাইডের অংশটাও কিন্তু ফেটে গেছে। তো এই ধরনের কাপগুলো আপনারা কি কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। তো কাপটাকে প্রথমে আমি এইভাবে করে উল্টো করে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন। ব্যবহার করার মতো আমি কোলগেট এখানে নিয়েছি। তারপর কাপের এই সাইডে এইভাবে করে আমি কোলগেটটাকে লাগিয়ে নিচ্ছি আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের লবণটাকে আমি এর মধ্যে এই সাইড দিয়ে এইভাবে করে দিয়ে দিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের ছুরি বা কাঁচি থাকে যেগুলো কিছুদিন ব্যবহার করার পরে দেখবেন ধার কিন্তু অনেকটাই কমে যায়। তো এইভাবে যদি আমরা আমাদের বাড়িতে থাকা ছুরি বা কাঁচিকে ধার করে নিই সেক্ষেত্রে দেখবেন বাজারে নিয়ে গিয়ে কিন্তু আমাদের আর ধার করতে হবে না। একটা সাইডে এইভাবে ঘষলে কিন্তু হবে না, দুটো সাইডই এইভাবে করে ঘষে নিতে হবে। তারপর আমি এই ছুরিটাকে আপনাদের জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছি যে আগে কীরকম ধারটা ছিল আর এখন কতটা ধারটা হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।